নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছে। যদি সিদ্ধান্ত নেয় যে না, আমরা আল্লাহর বিধান যারা পার্লামেন্টে দেবে তাদেরকে ভোট দেব, 300 আসনের পার্লামেন্টে বাংলাদেশের আইন হচ্ছে অর্ধেকের বেশি সিট যারা পাবে তারা সংসদে গিয়ে আইন তৈরি করতে পারবে অথবা বিদ্যমান কোন আইন পরিবর্তন করতে পারবে। এটা হতে গেলে অধিকাংশের বেশি সিট পাওয়া লাগবে, সরকার গঠন করতে পারবে তারা, নাকি বলেন? 300 আসনের বেশি জায়গায় আলেম ওলামা, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহকে যারা ভয় করে, ঈমান যাদের আছে, মিথ্যা বলবে না, চুরি করবে না, একটা টাকা হারাম খাবে না, অন্যায় করার সময় মুখ থেকে উঠবে, আল্লাহকে ভয় করবে, এই নেতৃত্ব যদি নির্বাচিত করতে পারি, তারা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে যায় আর আইন এবং বিধান যদি আল্লাহর আইন অনুযায়ী হয়, ইনশাআল্লাহ সেই দেশেই আমরা আল্লাহর রব, আমাদের যে রব, সে রবের বিধান আমরা জারি করতে পারি। এই জন্যই এবার জামাত ইসলামী সহ সব ইসলামী দল, স্কলার, ইসলামী ব্যক্তিত্বের মধ্যে আলাপ আলোচনা আলহামদুলিল্লাহ চলছে এবং নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আল্লাহ রহমতে প্রায় সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে আমরা আশা করি ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা বোঝাপড়া হয়েছে যে আমরা এবার বাতিলের হাতে, ইসলাম বিরোধী শক্তির হাতে, অবিচার, অনাচার, চাঁদাবাজি, মাস্তানি, খুন যারা করবে তাদের হাতে আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিতে চাই না। যারা যে আসলে সৎ লোক, দিনদার থাকবে, আমরা সেখানে আমরা ভোট দেব। এটি আমাদের রাজনৈতিক সমঝোতা। এই খুলনা 6 আসনে জামাত ইসলামের পক্ষ থেকে মাওলানা আবুল কালাম আজাদ, তাকে কি আজকে আপনাদের মাঝে পরিচয় করানোর কোনো দরকার আছে? এই মাটির সন্তান, ঘরে ঘরে 1 যুগের বেশি সময় ধরে সে আপনাদের মাঝে আসে, এখানেই তার জন্ম, বেড়ে ওঠা। তিনি ছাত্র ইসলামী আন্দোলনে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন, খুলনা মহানগরীর আমির ছিলেন। আমি যখন মহানগরী আমিরের দায়িত্ব পালন করেছি, তিনি আমার সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন আমার সেক্রেটারির দায়িত্ব তিনি পালন করেছেন। আমার প্রিয় নিষ্ঠাবান, ত্যাগী, পরিশ্রমী, সৎ এই সহযোদ্ধা, আপনাদের সৌভাগ্য, এমন একজন নেক মানুষ আপনারা পেয়েছেন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা যদি আবুল কালাম আজাদকে পার্লামেন্টে পাঠাতে পারি, কয়রা পাইকগাছাবাসীর কিসের 100 বেড, কিসের রাস্তাঘাট, কিসের বাঁধ আর বন্যা আর পানি আর অবদা, 1-2 হয়ে যাবে, সব দেরি হবে না। আপনারা আগে আবুল কালাম আজাদকে পার্লামেন্টে পাঠান, কি করা লাগবে ওটা আমরা দেখব। পাঠাবেন কিনা বলেন? আপনারা কথা দিলে আমরাও কথা দেওয়া দেবেন তো? একদম ঢুকে যাবেন বুথের মধ্যে, ঘরে ঘরে, ভোট কেন্দ্রে বাড়ি বাড়ি যাবেন, বলবেন যে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। বুথের মধ্যে যে দেখবেন দাঁড়িপাল্লা কোথায় আছে, দাঁড়িপাল্লা দেখে বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা। সিলটা মারা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা। বারান্দায় বেরোয় মেনে বলবেন মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। কি বলবেন তো? এই যদি 300 আসনে বাংলাদেশে হয়, কোরআনের আইনের জন্য একটা নীরব বিপ্লব সাধিত হয়ে যাবে। আমাদের ছাত্র জনতা যে বিপ্লব করেছে, আমরা একটি সুশাসনের জন্য, সুবিচারের জন্য আর একটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, নাকি বলেন? আমরা তাই আগামী নির্বাচনকে নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি। আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। এই সরকার কোন রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম। তিনিও বলেছিলেন আমি দেশ শাসন করতে আসিনি, এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, আমি একটা নিরপেক্ষ সুন্দর
গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনি ছাত্র জনতার 18 কোটি মানুষের এই গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আমি সেই কাজে আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিন উঁচু আর একদিন নিচু, এ মাঠে খেলা যায়? জানি না। ভোটেরও একটা মাঠ আছে, নাকি বলেন? আপনি কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, চাল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 টন, আমার মোটে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2-1 দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকবো। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একবারে দাঁড়িয়ে পাল্লার মতো সোজা থাকবেন। কি পায়েও ঝুঁকার দরকার নেই, গাইলেও ঝুঁকার দরকার নেই, একেবারে মিজান মিজান মানদণ্ড, নাকি বলেন? আমাদের মার্কাও মিজান, আমাদের মার্কাও দাঁড়িয়ে পাল্লা। যদি আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি, দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে আপনাদের? সরোয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমিরে জামাত 2 বার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মনে আছে? আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন, ডাক্তাররা বললেন আমিরে জামাত আপনি আর বক্তৃতা করতে পারবেন না। তার ব্লাড প্রেশার, সুগার চেক করে তাকে আমরা থামাবার চেষ্টা করেছি। কিন্তু মৃত্যু ভয়হীন, অকুতোভয় সাহসী এই নেতৃত্ব জাতির উম্মার যে নেতৃত্ব কান্ডারি, তিনি বললেন না আমি বক্তব্য রাখবো, আপনার সরে যান। বসে থেকে পা লম্বা করে মাইক কাছে এনে তিনি 7 মিনিট বক্তৃতা করেছেন। কি মনে আছে কিনা? সেই 7 মিনিটে জাতির উদ্দেশ্যে তার হৃদয়ের সকল আকুতি দিয়ে তিনি অসাধারণ বক্তৃতা করেছেন। যা আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, মুটে মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। উনি বলেছেন জামাত ইসলামী কোন লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, সরকারের কোন গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের বাড়ি, সরকারি প্লট, সরকারি ফ্ল্যাট তারা গ্রহণ করবে না। কি শোনেন নিচে বক্তৃতা? বলেছেন হ্যাঁ, উন্নয়নের জন্য অনেক সময় সরকারি অর্থ এমপিদের কাছে আনতে হয়, আসতে হয়, আসে। তখন উনি বলেছেন উন্নয়ন কাজে কোন অর্থ যদি আমাদের কোন মন্ত্রী, এমপি, জামাত ইসলামের এমপিরা, মন্ত্রীরা পায়, তিনি সেই উন্নয়নের কাজ সেই টাকা দিয়ে করবেন। কত টাকা তিনি পেলেন, কত খরচ করেছেন, জনগণের কাছে তাকে হিসাব দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি, মন্ত্রী হলে প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না? সাহস থাকলে এই ঘোষণা দেন। কেউ পারবেন না। পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামার দুর্নীতির জন্যই তো আপনার ক্ষমতায় আসে। এই কাম না করলে তো রাজনীতি করে লাভ দেখে কি, ঠিক কিনা বলে? পারবেন।
ফলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ যদি সম্ভব হয়, তাতে কোরআনের পতাকাবাহী দল যারা, আল্লাহর নবীর আদর্শের চরিত্র তাদের পক্ষেই সেই শাসন কায়েম করা সম্ভব। এই জন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে চরিত্র, নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি, মেধা, প্রজ্ঞা দিয়ে সাজিয়ে আমরা এক সমন্বিত শিক্ষা করব। দেশের সেনাপ্রধান, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৌশলী, কল কারখানা শ্রমিকরা দক্ষ, চরিত্রবান, নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে গোটা জাতি সভ্যতা তখন পাল্টে দেবে। আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতিমুক্ত করব। কোন দুর্নীতি, ঘুষ, ওই বক্তৃতায় আমাদের আমিরে জামাত বলেছেন সেদিন সরাদে উদ্যানে, আমরা ঘুষ কাউকে নেব না, ঘুষ দিতেও দেব না, দুর্নীতি করবো না, দুর্নীতি দিতে দেব না। 5-7 বার 10 বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নত হয়ে গেছে, তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন তাহলে এই দেশ অনেক আগে উন্নত হয়ে যেত। আমিরে জামাত ওই মিটিংয়েই সেটা বলেছেন। ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। অর্থনীতিতে, অফিস আদালতে, ভূমি অফিস, কাস্টম অফিস, খাজনা, কোর্ট কাছারি, ঘুষ ছাড়া ফাইল চলে না। আমার ফাইলের খবরটা কি? মামলা, তোমার ফাইল চলে না, গ্রিজ মোবিল তো লাগাও নাই, ফাইল চলে না, আটকে গেছে। স্পিড মানি দাও, স্পিড মানি। স্পিড মানি বোঝেন তো? ঘুষ খায় না, ঘুষ করলে একটু খারাপ শোনা যায়। স্পিড মানি মানে ফাইলটা চলার জন্য গতি বাড়াতে গেলে কিছু পয়সা দেয়। রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দানা বেঁধেছে। জামাত ইসলামীর হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসে, আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাআল্লাহ উপহার দেব। আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, কোর্ট কাছারি, আদালতের মানুষ আর অবিচার, জুলুমের শিকার হবে না। ভিন্ন দল, ভিন্ন মত দমন করা, অন্যায়ভাবে মানুষকে জেলে পড়া, শাস্তি দেওয়া, রিমান্ডে নেওয়া, আয়নার ঘরে নেওয়া, মিথ্যা মামলায় মানুষকে আটকানো, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার এই বৈষম্য থাকবে না। একটা সামাজিক সুবিচার আমরা কায়েম করব। আমরা ব্যবসা, বাণিজ্য, শিল্প, কল কারখানায় অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব।